আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ এর সকল শিক্ষার্থীদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস এবং আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাসে আমরা মূলত কেমিস্ট্রির যে থার্ড চ্যাপ্টার আছে এটা একটা ক্লাসেই সম্পূর্ণ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রচুর ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করব। এই জন্য অবশ্যই ভিডিওটা বা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। আর তোমরা এই সকল কিছু লিখে নিবে, আর হচ্ছে আমি যে ক্লাসের শেষে যে এইচডব্লিউগুলো দিব এই এইচডব্লিউগুলো তোমরা টাইমলি করবে। তো আমি ক্লাসে ডিরেক্ট চলে যাচ্ছি। তো প্রথমেই আমাকে বলা হয়েছে যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টা। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে, আমরা জানি যে সর্বমোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা। সর্বমোট মৌলের সংখ্যা 118টা, এর মধ্যে 20টা হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। বাকি যে তাহলে 118 থেকে 20 গেলে থাকে কত? 118 থেকে 20 গেলে থাকে হচ্ছে 98টা। এই 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে সঠিক আনসার হচ্ছে 98 বা 98টা। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টা, ঠিক আছে। আর হচ্ছে মোট কত, এই ব্যাপারটা তোমরা জাস্ট নোট আকারে লিখে নাও। মোট মৌল 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা। তাহলে কথা হচ্ছে 118টা আর 98টা আমি প্রকৃতিতে পাইছি। তাহলে ল্যাবরেটরিতে কয়টা প্রস্তুত করা হয়েছে যদি প্রশ্নে আসে, তাহলে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে 20টা, ঠিক আছে। তাহলে আমি এবার পরের এমসিকিউতে চলে যাচ্ছি। পরের এমসিকিউতে বলছে যে মানব শরীরে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এটা ডিরেক্ট হচ্ছে, মানে ডিরেক্ট ইজিলি আমরা সকলে জানি কি, সেটা হচ্ছে 26 ধরনের। এই কোশ্চেনটা অনেকবার আসছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা হচ্ছে 26 ধরনের, অর্থাৎ আমাদের শরীরে এটা এইভাবে আসতে পারে যে মানব শরীরেও আসতে পারে। এটা সিলেট বোর্ড 2022 সালে আসছে। মানব শরীরে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে, কোশ্চেনটা এভাবেও আসতে পারে, অথবা বলতে পারে যে আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, ঠিক আছে। তাহলে উত্তর হবে হচ্ছে 26 ধরনের। তো পরের কোশ্চেনটাতে বলছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি। এটা তো আমাদের পড়তে ভাজা করে বলছে, থিওরি ক্লাস অনেকবার বোঝানো হয়েছে এগুলো কি ব্যাপার, ঠিক আছে। সেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। আর যদি বলা হয় যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি, তখন যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হবে হচ্ছে অণু, ঠিক আছে। তাহলে আমাকে বলছে হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে পরমাণু। আচ্ছা, এরপর আর একটা ব্যাপার আমরা নোট লিখে নেই। আর কথা হচ্ছে যে তাহলে আমাকে যদি কোশ্চেনে করে, আমি একবার চেক করছি যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সকল কিছু ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন একটা নোট লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা ক্ষুদ্রতম যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হলো অণু। কোশ্চেনটা যদি মানে যৌগিক পদার্থ চায়, আর যদি মৌলিক পদার্থ চায় তাহলে হচ্ছে পরমাণু। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে পরে যে কোশ্চেনটা বলছে সেটা তো বলছে যে নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু আছে। অর্থাৎ প্রকৃতিতে যে নাইট্রোজেন, মানে আমাদের যে এয়ার, আশেপাশে যে এয়ার বা বাতাস আছে, এখানে বাতাসের কোন উপাদানটা সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, এরপর থাকে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেন সেইটা না, কোশ্চেন হচ্ছে যে নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে প্রকৃতিতে নাইট্রোজেন অণু কিভাবে থাকে। প্রকৃতিতে নাইট্রোজেন অণু থাকে আসলে 2টা নাইট্রোজেন পরমাণু একত্রে থাকে, ঠিক আছে। কেমন সেটা, সাপোজ এটা নোট আকারে লিখি, তোমরা সবাই লিখে নিবে দ্রুত। এই যে একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন এইভাবে যুক্ত থাকে, অর্থাৎ নাইট্রোজেন। এবার প্রশ্ন হলো অক্সিজেন কেমনে থাকে। অক্সিজেন এইভাবে 2টা অক্সিজেন একসাথে কি হয়, বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে একত্রে থাকে, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনও কি 2টা পরমাণু একসাথে থাকে। এবার যদি বলা হয় হাইড্রোজেন, হাইড্রোজেনও প্রকৃতিতে 2টা পরমাণু একত্রে বন্ধনের মাধ্যমে একই সাথে থাকে, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেনও কি হয়, হাইড্রোজেনও একত্রে থাকে। তো এই হলো বিষয়। তার মানে যদি আমাকে কোশ্চেনে নাইট্রোজেন দেয় বা অক্সিজেন দেয় বা হাইড্রোজেন দেয় এবং বলে যে এর অণুতে কতটি পরমাণু আছে, তাহলে অবশ্যই
যেমন নাইট্রোজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 2টা। অক্সিজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 2টা। হাইড্রোজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 2টা। তাহলে আনসার আলটিমেটলি হবে হচ্ছে 2টা। কয়টা পরমাণু আছে নাইট্রোজেনের একটা অণুতে? নাইট্রোজেনের একটা অণুতে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে। তাহলে আনসার হবে 2টা। আচ্ছা, যদি এখন আমাকে কোশ্চেনে নাইট্রোজেন না দিয়ে সাপোজ তোমাদের লেখা লাগবে না, জাস্ট বোঝো, যদি বলতো যে ওজন গ্যাসে না, যদি ওজন না দিয়ে একদম সহজে বলি সিম্পলি, যদি বলতো যে হিলিয়াম, হ্যাঁ হিলিয়ামে মানে প্রকৃতিতে পাওয়া যায় হিলিয়াম মানে কিভাবে থাকে বা হচ্ছে কয় পরমাণু, এরকম যদি কোশ্চেন করতো বা হচ্ছে কতটা পরমাণু থাকে, তখন হয়তো কি হিলিয়াম দিত বা আর্গন দিত, এগুলোর ক্ষেত্রে লিখে নিতে পারো খাতার উপরে আর্গন দিত, তাইলে এগুলোর ক্ষেত্রে কি হইতো? এগুলোর ক্ষেত্রে হয়তো একটা থাকে। কারণ কি? কারণ হচ্ছে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এরা এরকম বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে 2টা 3টা এরকম থাকে না, একটা থাকে, ঠিক আছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। আর যদি আমাকে দিতে হচ্ছে যেমন সাপোজ যদি বলতো ওজন, তাহলে কত হইতো? যে যদি বলতো যে ওজনের মানে কয়টা পরমাণু থাকে একত্রে, তাহলে হইতো 3টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, এটুকু লিখে নিতে পারো। তো পরের কোশ্চেনে আমাকে বলছে হচ্ছে যে পটাশিয়াম মৌলের প্রতীক কি? ঠিক আছে, তো আসলে এখন বুঝতে হবে যে পটাশিয়াম মৌলের প্রতীকটা কি ইংলিশ নাম থেকে আসছে নাকি ল্যাটিন নাম থেকে আসছে। এটা মূলত ল্যাটিন নাম থেকে আসছে। কেন আসছে আমি বুঝাচ্ছি, ঠিক আছে। আগে আমরা লিখি, পটাশিয়ামের প্রতীক আমরা সবাই জানি, সেটা কি? সেটা হচ্ছে কে। হ্যাঁ, শুধু কে। আচ্ছা কে। আচ্ছা, এখন কথা হলো যে কে আসলে কোথা থেকে আসছে। এটা ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে আসছে। এটাকে লেখো, পরে আমি বুঝাচ্ছি যে কেন কি হইলো। সেটা হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, ওখান থেকে কে আসছে। এটা নোট আকারে লেখো। নোট হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ঠিক আছে, ক্যালিয়াম। ওকে, LIUM, এক্স্যাক্টলি LIUM। এখন কথা হলো যে তাইলে আমি পটাশিয়াম যে শব্দটা উচ্চারণ করতেছি, এটা তো ইংলিশের মতো উচ্চারণ করতেছি, ঠিক না? পটাশিয়াম, তাহলে এরকম হইতে পারতো না? এটা লেখা লাগবে না, জাস্ট বুঝো যে পটাশিয়াম বলছে, তাইলে আমি একটা কাজ করি, পটাশিয়াম এইভাবে লিখি, POTI, মানে পটাশিয়াম ইংলিশে লিখলাম, ওইখান থেকে পি নিলাম, ব্যাস, এটাই তো প্রতীক হইতে পারতো। কিন্তু এটা হবে না। কারণ কি? কারণ পটাশিয়ামের যদি আমি প্রতীক হিসেবে যদি পি লিখি, হ্যাঁ, মানে পটাশিয়াম যদি আমি ইংলিশ নাম থেকে যদি নেই, পটাশিয়াম আমি লিখলাম যে পটাশিয়াম লেখা, ওই প্রথম যে লেটারটা আছে ওই লেটারটারে মনে করলাম যে হ্যাঁ, ধরলাম যে এইটাই পটাশিয়ামের কি প্রতীক। কিন্তু সমস্যা হয়ে গেল, এই যে পি বেচারা আছে, এই পি বেচারা তো আরেকজন মৌলের আগে থাকতেই নাম, মানে আরেকজন মৌলের আগে থাকতেই প্রতীক। সেটা কোনটা? সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাস সাহেব বলতেছে আরে আমি তো আগে থাকতে এখানে বসে আছি, তাহলে হচ্ছে যে তুমি কেন আসছো এখানে? ঠিক আছে, তোমার তো এখানে আসার রাইট নাই। তাহলে কথা হচ্ছে যেহেতু ইংলিশ নাম হিসেবে আগে ফসফরাসের পি এখানে আছে, তাইলে এখন আমাদের এই যে পটাশিয়ামের কি আলাদা নামকরণ করতে হবে না? অবশ্যই করতে হবে, যেহেতু ইংলিশ বুক আছে তো সমস্যা কি। তো এখন ল্যাটিন থেকে নিলাম, এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই পটাশিয়ামের নামটা আসলে ইংলিশ না নিয়ে ল্যাটিন থেকে নেই। ল্যাটিন যে ক্যালিয়াম আছে, ক্যালিয়ামের কে নেই, এই জন্য পটাশিয়াম হচ্ছে কে আর ফসফরাস হচ্ছে পি। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তো এইটাই আর কি, যে পটাশিয়াম মৌলের প্রতীক হচ্ছে কে। ঠিক আছে, এবার হচ্ছে সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে ঘটনা কি ঘটতেছে? সোডিয়ামের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটতেছে, সোডিয়ামের যে নামটা আমরা নেই সেটাও ল্যাটিন নাম থেকে নেই। আগে আমরা লিখি যে সোডিয়ামের, আমরা সবাই জানি যে সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, ঠিক আছে, মানে ক্যাপিটাল এন তারপর ছোট হাতের Na। কোথা থেকে আসছে? এই যে ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে আসছে। এই যে মাত্র অল্প কয়েকটা আছে, এই কয়েকটা মনে রাখা লাগবে, আমি ট্রিক্স শিখিয়ে দেবো কিভাবে তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো কথা হচ্ছে যে সোডিয়ামের যে ল্যাটিন নামটা আছে, এটা কি, এটা আমাদের লিখতে হবে নোটে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যেগুলো আছে সেগুলো লিখবে, এই আরেকবার লেখো, মানে 10 বার পড়া আর হচ্ছে একবার লেখা কি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। যত লিখবে দেখা যাচ্ছে যে তত অ্যাকুরেসি রেট বা স্কিল বাড়াতে পারবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে এটা লেখো, নোটটা লেখো দ্রুত। নোটটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম।
ওই ন্যাট্রিয়ামের প্রথম দুইটা ই থেকে লেটার থেকে এন এ আসছে, ঠিক আছে, মানে সোডিয়ামের প্রতীক। এখন কথা হলো তাহলে আমরা তো সোডিয়াম ওই একই রকম এক্সাম্পল সেম, যে আমরা তো সোডিয়ামের নামটা তো এইভাবে যেহেতু পড়তেছি সোডিয়াম, তাহলে তো আমরা এইভাবে SODIUM, ঠিক আছে, সোডিয়াম, ওখান থেকে তো আমরা এস মানে ইংলিশ নাম থেকে নিতে পারতাম এস। কিন্তু কথা হইলো এই জায়গায়ও সমস্যা আছে। কি সমস্যা? এই যে এস যে আমি লিখবো সোডিয়ামের জন্য, এই এস এ একজন মৌল বসে আছে। কে বসে আছে? সালফার বসে আছে। এখন সালফার সাহেব বলতেছে, আরে ভাই আমার নাম তো আগে ইংলিশ থেকে নেওয়া হয়ে গেছে, তাহলে আপনার এখানে আসছেন কেন? আপনার তো এখানে আসার কোনো রাইট নেই। এই জন্য কথা হচ্ছে এখন কথা হচ্ছে এর তো নামকরণ করা লাগবে, সোডিয়ামের তো নামকরণ করা লাগবে, মানে সোডিয়ামের তো প্রতীক তো দেওয়া লাগবে। তো সোডিয়ামের প্রতীক এই জন্য আমরা কি থেকে দেই? ল্যাটিন নাম থেকে দেই, এবং সেই ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম থেকে এনে আসে। ঠিক একইভাবে, ঠিক আছে, একইভাবে বলা যায়, মানে এই একই কারণেই হচ্ছে ল্যাটিন নামগুলো আসে। তো এই কয়েকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, এখান থেকে আসে এজি, সিলভারের প্রতীক হচ্ছে এজি, ঠিক আছে। তারপর হচ্ছে টাংস্টেন, টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফ্রাম, এবং এখান থেকে আসে হচ্ছে ডব্লিউ। ওই যে টাংস্টেনের আমরা বাল্ব জ্বালাই না, হ্যাঁ, ওখানে কি ডব্লিউ থাকে, মানে কি ওটা ডব্লিউ হচ্ছে টাংস্টেনের প্রতীক। ওকে, এইগুলো এই সবটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মাস্ট, টোটালটা মনে রাখা লাগবে। ওকে, আয়রনের ল্যাটিন নাম কি? ফেরাম। এখান থেকে আয়রনের আমরা সবাই জানি প্রতীক কি? Fe, আর ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম। এই টোটালটাই মনে রাখা লাগবে, ভেরি ভেরি ইজি। আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা মনে রাখবে। টিনের ল্যাটিন নামটা হচ্ছে স্ট্যানাম, ঠিক আছে, আর হচ্ছে প্রতীক হচ্ছে Sn। ওকে, দেন হচ্ছে গোল্ড যে আছে, গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, আর হচ্ছে গোল্ডের যে ইটা আছে মানে প্রতীকটা, সেটা হচ্ছে AU। ওকে, এগুলো সবই ল্যাটিন থেকে আসছে। আর অ্যান্টিমনিটা হচ্ছে স্টিবিয়াম, আর হচ্ছে প্রতীক হচ্ছে SB। এখন কথা হচ্ছে আমরা মনে রাখবো কেমনে? আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল দিলে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরো গ্রামগঞ্জে যখন তোমরা যদি কখনো গ্রামগঞ্জে যাও, তখন দেখবা যে এমন এমন কঠিন কঠিন নাম, যে গ্রামের সাধারণ আমজনতা, মানে আমি কাউকে ছোট করতেছি না, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। গ্রামের সাধারণ আমজনতা তারা হচ্ছে নর্মাল নিজের নাম হচ্ছে সে যে লিখবে, সেটা হচ্ছে অনেক সময় লিখতে যেয়ে দেখা যাচ্ছে যে ঠিকভাবে লিখতে পারতেছে না, বা নিজের নামটা সহজ কথা হচ্ছে যে মানে কিভাবে লিখবে সেটা সে জানে না। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কঠিন কঠিন নাম তারা মনে রাখতে পারে। ফর এক্সাম্পল দেখবা যে ওই যে আর কি নামটা, নিজের নামটা যে সুন্দরভাবে লিখবে বা ঠিকভাবে লিখবে সে লিখতে পারতেছে না, কিন্তু সে অনেক কঠিন কঠিন নাম বলতে পারে। ফর এক্সাম্পল সে বললো যে ক্রিশ্চিয়ানো রোনালদো, মানে একদম মারাত্মকভাবে বললো। তো এই নামটা কিন্তু আমাদেরও কিন্তু লিখতে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু কথা হইলো সে এই নামটা কিভাবে মনে রাখলো, এইটা বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। যখন খেলা চলে, খেলা চলার সময় যখন ধারাভাষ্য দেয়, ধারাভাষ্য দেওয়ার সময় কি হয়? ধারাভাষ্য দেওয়ার সময় যখন গোল করে, তখন গোল মানে এমন জোরে একটা মানে ধারাভাষ্যকার এমন মানে মারাত্মকভাবে বলে, তার পাশাপাশি যে গোল করছে তার নামও এমন মারাত্মকভাবে বলে যেটা কি হয়? মস্তিষ্কে গেঁথে যায়। অর্থাৎ এইভাবে বলে ক্রিশ্চিয়ানো রোনালদো, মানে এমন ভাবে বলে, ওইটা কি হয়? ওইটা আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে একদম স্ক্যান হয়ে যায় ব্রেইনে, ঠিক আছে। তো কথা হচ্ছে এখান থেকে লার্নিং কি? এখান থেকে লার্নিং হচ্ছে আমরা যখন পড়বো দেখা যাচ্ছে এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো, এই যা কিছু আমি আশা রাখতেছি যে তোমরা তখন লিখে ফেলছো, এইগুলো হচ্ছে এই টোটালটা দেখা যাচ্ছে কি করে মাত্র বেশি না 7-8টা। এই 7-8টা হচ্ছে তোমরা বেশি না 3-4 বার করে লিখবে, আর হচ্ছে যে এগুলো মুখে মুখে বলতে থাকবে, ফিল নিয়ে লিখবে আর বলতে থাকবে, ফিল নিয়ে বুঝে বুঝে লিখবে আর হচ্ছে বলতে থাকবে কিভাবে কি হইলো। দেখবে জাস্ট 3-4 বার লেখার মাধ্যমে তোমাদের একদম একদম এটা লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। হাতে লেখা, খাতায় ওই লেখার সময় মুখে বলা, ঠিক আছে, চোখ দিয়ে দেখতেছো আর কান দিয়ে শুনতেছো যা কিছু মুখে বলতেছো, এই যে এই ইন্দ্রিয়গুলো কি একই সাথে কাজ করতেছে। তো এই কারণে দেখবে যে মহান আল্লাহ তাআলার রহমতে তোমাদের এইগুলো একদম ইজিলি তোমরা আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে যে টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি? তো কিছুক্ষণ আগেই আমরা দেখে আসলাম যে টাংস্টেন মৌলের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, ঠিক আছে, ওলফ্রাম। তো ল্যাটিন নাম বলছে, নাম যেহেতু নাম বলছে তাইলে নামটাই লিখতে হবে, সেটা হচ্ছে ওলফ্রাম, ল্যাটিন নাম। ওকে, ওলফ্রাম। আর যদি প্রতীক চাইতো তাহলে কি হইতো? প্রতীক যদি বলতে চাই ল্যাটিন নাম বইলে যদি বলতে হচ্ছে প্রতীক কি, প্রতীক হইলে শুধু এই ওলফ্রামের যে ডব্লিউটা আছে এই ডব্লিউটা ইউজ হইতো। ওকে, আচ্ছা, এরপর বলতে যে টিনের প্রতীক কি?
টিনের প্রতীক আমরা সবাই জানি, কিছুক্ষণ আগে দেখে আসছি, সেটা হচ্ছে SN। ওকে, স্ট্যান থেকে SN আসছে। আচ্ছা, তারপর হচ্ছে সিলভারের প্রতীক কি? সিলভারের প্রতীক আমরা সবাই জানি কি? AG। কোথা থেকে আসছে? আর্জেন্টাইন থেকে আসছে, কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি। ঠিক আছে, তাহলে সিলভারের প্রতীক হচ্ছে AG। ওকে, AG। ওকে, দেখো ওই যে চারটার কথা বললাম যে তোমরা কিভাবে 3-4 বার লিখবে, মুখে মুখে বলবে, আর হচ্ছে প্র্যাকটিস করবে বুঝে বুঝে, দেখবে যেগুলা একদম লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। আর MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা। তারপর হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনির প্রতীক কি? আচ্ছা, অ্যান্টিমনির প্রতীক হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে অ্যান্টিমনির প্রতীকটা হচ্ছে SB। SB। এই কোশ্চেনটা কোথায় আসছিল? এটা আসছিল রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। তারপর বলছে যে ইলেকট্রনের প্রকৃত আধান কোনটি? আচ্ছা, কত সালে আসছে? ঢাকা বোর্ড 2022 সালে কোশ্চেনটা আসছে। ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। -1.6 ইন্টু -1.6 10⁻⁻19 কুলম্ব। বাংলাতেও কুলম্ব লিখতে পারো, বা হচ্ছে শুধু যদি ক্যাপিটাল সি বা শুধু যদি সি দেয় তাহলে বুঝবে এটা কুলম্ব আর কি। ঠিক আছে, আর যদি বলা হয় যে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? ইলেকট্রনের আপেক্ষিক আধান ধরা হয় -1। অপরদিকে যদি বলা হতো যে প্রোটনের প্রকৃত আধান কত, তখন এই মাইনাসের জায়গায় প্লাস হইতো, অর্থাৎ +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং প্রোটনের আপেক্ষিক আধান যদি বলতো তাহলে +1। একটা চার্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন তোমরা আমার সাথে লিখে নেবে। ঠিক আছে, আপাতত এতটুকু লেখো, আমি একবার চেক করছি। হ্যাঁ, তো আমি আশা রাখতেছি যে তোমাদের লেখা কমপ্লিট। তো আমি একটা চার্ট লিখে দেবো, তোমরা সবাই লিখবে সেটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে মূল কণিকার নাম। চারটা সবাই দ্রুত লিখবে, মূল কণিকার নাম। আচ্ছা, পরে লিখবে হচ্ছে প্রতীক। এটা বইতেও আছে, বাট লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট। লিখলে কি হবে? আমাদের প্র্যাকটিস হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রকৃত আধান বা চার্জ। আধান মানেই আমরা জানি কি? আধান, যাহাই আধান তাহাই চার্জ। আমাদের নেক্সটে খুব শীঘ্রই SSC 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচের কন্টেন্ট স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা খুবই দ্রুত আসবে ইনশাআল্লাহ। তো তখন এই আধান বা চার্জ এই ব্যাপারগুলো নিয়ে ডিল হবে। ঠিক আছে, ওকে। তো তারপর হচ্ছে প্রকৃত ভর। দেন হলো আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান। আর লাস্ট বাট নট লিস্ট আপেক্ষিক ভর। আচ্ছা, তো এখন আমরা জানি কি মূল কণিকাগুলো কি কি? ইলেকট্রন। তো এইটা আমি ইলেকট্রনের জন্য ঘরটা টানলাম। পরেরটা হচ্ছে প্রোটন। তোমরা দ্রুত আমার সাথে সাথে টেনে নিবে। প্রোটনের জন্য একটা ঘর টানলাম, আর সবার লাস্টে নিউট্রন। নিউট্রনের জন্য ঘর টানা আছে। তো সবাই আগে দ্রুত আমরা লিখি ইলেকট্রন। মূল কণিকা হিসেবে কি কি আমরা জানি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ইলেকট্রনের প্রতীক কি? ই। প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক হচ্ছে এন। তারপর ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ কত? এই যে কিছুক্ষণ আগে আমরা লিখলাম -1.6 ইন্টু
10⁻⁹ কুলম্ব, সি দিয়ে লিখলাম। তোমরা কুলম্ব বাংলাতেও লিখতে পারো বা শুধু সি দিয়েও লিখতে পারো। প্রোটনেরটা হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। নিউট্রনের কি কোনো চার্জ আছে? নিউট্রনের কি কোনো চার্জ আছে? এটা তো আমাদের সবার জানা যে নিউট্রন চার্জ নিরপেক্ষ, মানে চার্জ নাই, অর্থাৎ শূন্য। আচ্ছা, প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভরটা অনেক অনেক কম, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর প্রকৃত ভরের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন প্লাস প্রায় কাছাকাছি। প্রোটনেরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর নিউট্রনেরটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে। আর আপেক্ষিক আদানের, আমি যদি আপেক্ষিক আদানের কথায় যাই, সেটা হচ্ছে ইলেকট্রনেরটা কি ধরা হয়? -1 ধরা হয়, প্রোটনেরটায় +1 ধরা হয়, আর নিউট্রনের আপেক্ষিক আদান কি ধরা হয়? 0 ধরা হয়। প্রকৃত আদান বা চার্জ 0 আর আপেক্ষিক আদানও 0। আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ধরা হয়? একটা ব্যাপার খেয়াল রাখবে, বইতে দেখবে একটা লাইন লেখা আছে যে প্রোটন ও নিউট্রনের যা ভর, মানে প্রোটনের যা ভর বা এই যে এদের যে ভর, এদের থেকে 1840 গুণ কম ভর হচ্ছে ইলেকট্রনের। তার মানে বোঝা যায় যে ইলেকট্রনের ভরটা কতটা নগণ্য, মানে কতটা কম। ঠিক আছে, আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রনের 0 ধরা হয়। কত ধরা হয়? 0 ধরা হয়। ঠিক আছে, প্রোটনেরটা 1 ধরা হয়, আর হচ্ছে নিউট্রনেরটাও 1 ধরা হয়। আশা করি আমরা এই ব্যাপারটা বুঝছি, আলহামদুলিল্লাহ। তো এটা সবাই লিখে নাও, দেন হচ্ছে আমি পরের এমসিকিউ গুলো স্টার্ট করব। আচ্ছা, তো আমাদের এখন এই কোশ্চেনটা বলছে যে 12 নম্বর যে কোশ্চেনটা আছে, নিউট্রনের প্রকৃত ভর কত, এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে আসছে কোশ্চেনটা। তো নিউট্রনের প্রকৃত ভর কত, এটা আসলে খুবই সহজ একটা ব্যাপার। আমরা কিছুক্ষণ আগেই চার্ট দেখে আসছি, সেটা হচ্ছে প্রোটনের ভরের কাছাকাছি। প্রোটনের ভর ছিল কি, মানে প্রোটনের প্রকৃত ভর ছিল হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, আর হচ্ছে নিউট্রনেরটা হবে হচ্ছে জাস্ট একটু ডিফারেন্স, সেটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, তো সেটাই 1.675, আর প্রোটনের কি ছিল? 675 এর বদলে 3 ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্ট। তো 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, এটা হচ্ছে আনসার। ওকে, তারপরে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত। দেখো এখানে বলছে কি যে একটি ইলেকট্রনের, বি কেয়ারফুল, এখানে বলছে কি একটা ইলেকট্রনের প্রকৃত ভর কত, প্রকৃত। তো প্রকৃত ভরের বেলায় ওই যে 9.11 মানে 9.11 ওইটা দিয়ে আসবে, অর্থাৎ 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অনেক কম, অনেক কম, মানে অনেক কম প্রকৃত ভর। ঠিক আছে, তো কথা হচ্ছে যে, আর পরের কোশ্চেনটা, এই যে কোশ্চেন খুব ভালোভাবে ধরতে হবে, ইলেকট্রনের আপেক্ষিক ভর। পরের কোশ্চেনটা চাইছে কি, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত। তাহলে এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত এইটা চাইছে, তো আগেটা চাইছে প্রকৃত ভর, ওই যে অনেক কম মান হইলো ওই প্রকৃত যেটা ওইটা আমার দেওয়া লাগছে। ঠিক আছে, আর অপরদিকে ইলেকট্রনের আপেক্ষিক ভর যেটা চাইছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর যেটা চাইছে, সেটাতে হচ্ছে আমাদের কি করতে হবে, সেটাতে মূলত আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই আমাদের যে মানে আপেক্ষিক যেটা, সেটার মানটা কিছুক্ষণ আগে আমরা চার্টে দেখে আসছি। সেটা কি ছিল? ইলেকট্রনের আপেক্ষিক ভর ছিল 0। ঠিক আছে, অর্থাৎ যখন আপেক্ষিক হয়েছে তখন ওই যে আমি কেন বললাম, কারণ প্রোটন আর নিউট্রন মানে এদের যে ইটা, মানে এদের যে ভরটা, একদম প্রকৃত যে ভরটা, তার থেকে 1840 গুণ কম। বইয়ের ডিরেক্ট লাইন দেওয়া আছে, 1840 গুণ কম ভর কার? ইলেকট্রনের কাজে ইলেকট্রনের ভরটা বুঝতে হবে যে অনেক কম। দেখো নিউট্রনে ছিল 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, আর এখানে কি, এখানে যখন ইলেকট্রনের প্রকৃত ভর চাইছে সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, অর্থাৎ মাইনাসের দিক থেকে বড়। মাইনাসের দিক থেকে বড় মানে হচ্ছে আসলে মানটা ছোট, আর মাইনাসের দিক থেকে ছোট মানে হলো মানটা আসলে বড়। মানে যদি আমাকে বলা হয় যে -24 আর -28 এই দুইটার মধ্যে বড় কি, অবশ্যই যেই মানটা কি, অবশ্যই মাইনাসের দিক থেকে যেই মানটা ছোট সেই মানটা বড় হবে, অর্থাৎ -24 মানটা বড় হবে। তাহলে এরা কি, এরা হচ্ছে বড়। এই প্রোটন আর নিউট্রনের থেকে ইলেকট্রনের যে ইটা আছে, মানে ইলেকট্রনের যে প্রকৃত ভরটা আছে, সেটা প্রায় 1840 গুণ কম, মানে এতটা নেগলিজিবল, এতটা কম। তো এই কারণে আমরা খুব সহজেই বুঝি যে ইলেকট্রনের আপেক্ষিক ভর যদি চাই তখন হবে 0,
বি কেয়ারফুল, হ্যাঁ একদম কেয়ারফুল থাকতে হবে। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, কিছুক্ষণ আগে আমরা চার্টেও দেখে আসছি। আর ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আচ্ছা, যদি আমরা এটাকে কেজিতে নিতাম তাহলে কি হইতো? কেজিতে নিলে হইতো হচ্ছে বা 9.11 ইন্টু 10⁻, এই যে এখন কি গ্রামে আছে, তো গ্রাম থেকে আমরা যাব কি, গ্রাম থেকে কি কেজিতে গেলে, তাহলে কেজি কি বড় একক না ছোট একক? গ্রামের থেকে অবশ্যই বড় একক। তাহলে কি হবে, বড় এককে গেলে এটা মাইনাস হয়, ইন্টু মানে টু দি পাওয়ার মাইনাস হয়, 10⁻³ কেজি। আচ্ছা, এখানে 28 না -31, অর্থাৎ 29, 30, 31 এক্স্যাক্টলি 10⁻31 কেজি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো পরে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? মানে চিটাগাং বোর্ড 21 সালে আসছে। ঠিক আছে, যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই, এটা হবে কি, এটা হবে আমরা সবাই জানি, কিছুক্ষণ আগে দেখে আসছি সেটা, মানে আমরা আগে যে ক্লাস নিছিলাম সেখানেও দেখে আসছি, সেটা হচ্ছে হাইড্রোজেন। কেন আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এই হাইড্রোজেন বলতে আমরা মূলত এইটাকে বুঝি 1,1 হাইড্রোজেন, মানে প্রকৃতিতে পাওয়া যায় যে হাইড্রোজেনটা, মানে আইসোটোপ তো 3টা আছে, মানে যেটা প্রাকৃতিকভাবে, টোটাল হচ্ছে 7টা, কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায় হাইড্রোজেন 3টা আইসোটোপ। আচ্ছা, তার মধ্যে যেটা আমরা মূলত হাইড্রোজেন বুঝি সেটা হচ্ছে 1,1H, মানে যেটাকে আমরা 1,1H হাইড্রোজেন বা প্রোটিয়ামও বলি। তাহলে ভর সংখ্যা, এই যে উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা জানি কি, নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তার মানে কি 1 - 1 আলটিমেটলি থাকে হচ্ছে 0। কাজেই হাইড্রোজেনের কি, এই যে হাইড্রোজেন নামক যে পরমাণুটা আছে এটার কোনো নিউট্রন নেই। আশা করি আমরা এই এমসিকিউটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে আমাদের মূলত 16 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে আমাকে বলছে যে কোন মৌলের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। দেখা কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 2022 সালে। তো এই কোশ্চেনটা দেখলে আসলে খুব কঠিন মনে হয়, আসলে এর মতো মারাত্মক ইজি প্রবলেম আর পৃথিবীতে নাই। ঠিক আছে, তো এখানে বলছে হচ্ছে আমাদের কোন মৌলের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান। আসলে একদম শুরুর দিক থেকে, মানে প্রথম 1 থেকে 20 এর মধ্যে যে মৌলগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামই যেগুলো জোর, মানে যেগুলোর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে জোর সংখ্যা, যেমন সাপোজ অক্সিজেন, এটা কিন্তু এটারও কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান। সাপোজ ক্যালসিয়াম, কত পারমাণবিক ভর 20, পারমাণবিক ভর কত 40, কিন্তু মানে পারমাণবিক সংখ্যা যেটা, মানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা তো একই, সেটা কত, সেটা হচ্ছে 20। ঠিক আছে, আর ভর সংখ্যা হচ্ছে 40, মানে জোর জাতীয় যেগুলা, সেটারও কিন্তু হচ্ছে সেম। ঠিক আছে, তো কোশ্চেনে যেটা ছিল, কোশ্চেনে যে এমসিকিউর মধ্যে যা ছিল সেই অনুসারে অক্সিজেন হয়। কিভাবে হয় আমি দেখাই দিচ্ছি, এবং বাকিগুলো কয়েকটা উদাহরণ দিলে তোমরা নিজেরাই বাকিগুলো অন্যান্যগুলো পারবে ইনশাল্লাহ। তো খেয়াল করো, আনসার যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, মানে কয়েকটা অপশন ছিল, তার মধ্যে শুধুমাত্র এই একটাই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান ছিল। তো এইটা ট্রিক্স আছে অ্যাপ্রোচ করার, তো আমি ইজিলি দেখা দিচ্ছি। 16, 8 অক্সিজেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কেমনে কি হইলো। এই যে আমরা সবাই জানি যে এই যে উপরেরটা কি, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা 16, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা যাহাই পারমাণবিক সংখ্যা তাহাই প্রোটন সংখ্যা। ঠিক আছে, এখন কথা হইলো একটা পরমাণুতে ঠিক যে কয়টা, মানে পারমাণবিক সংখ্যা নিচেরটা কি পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, আর একটা পরমাণুতে ঠিক যেই কয়টা প্রোটন থাকে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। তাহলে এইখানে প্রোটন আছে 8টা, তার মানে ইলেকট্রনও আছে 8টা। ঠিক আছে, এখন আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন সংখ্যা কেমনে বের করে? নিউট্রন সংখ্যা বের করে হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা আছে 16 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ আলটিমেটলি 8। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যাও 8টা, প্রোটন সংখ্যাও 8টা, ইলেকট্রন সংখ্যাও 8টা, যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, এবং ভর সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু, মানে নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এটাতে হিসাব করেও আমরা কি দেখলাম যে আমাদের হচ্ছে নিউট্রন সংখ্যা 8টা, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন উভয়ের সংখ্যাই হলো 8। ঠিক আছে, তো কাজেই এই অক্সিজেনের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম। এই যে দেখো, এগুলো কিন্তু জোর আছে ভর সংখ্যাগুলো। ঠিক আছে, তো অপশন অ্যাপ্রোচের ক্ষেত্রে আগে জোরগুলো দিয়ে তোমরা ট্রাই করবে, যাতে সময় সেভ হয়, এবং হচ্ছে যাতে সময় কি হয়, সময় সেভ হয়, প্লাস হচ্ছে তোমরা দ্রুত এবং একুরেটলি আনসার করতে পারো ইনশাআল্লাহ। তো ক্যালসিয়ামের দেখি, ক্যালসিয়ামের হচ্ছে 40, ভর সংখ্যা আমরা প্রথমে দেখি যে কত, মানে পারমাণবিক সংখ্যা 20, তাইলে
ইলেকট্রন সংখ্যা কত হবে? অবশ্যই পারমাণবিক সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা 20 আর আমরা জানি যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যাও 20। এখন আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন সংখ্যা আমরা কেমনে বের করি? নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ 40 - 20, দ্যাট মিন্স আলটিমেটলি 20 থাকে। তার মানে এইটাও হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সেম, এটার ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সেম। একইভাবে তোমরা যদি এইটার হিসাব করো, এটার হিসাব করলেও দেখবা যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সেম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের 16 নম্বর প্রবলেম। 17 নম্বর প্রবলেমে আমাদের বলছে যে অক্সিজেন, এটা কি, এটা একটা অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন, 2 - এ প্রোটন সংখ্যা কয়টা? অনেকেই দেখি হচ্ছে 10 দাগায় ফেলতে পারে, আসলে আনসার 10 হবে না, কারণ আমাকে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাইছে। কোশ্চেনে বলে নাই যে অক্সিজেন 2 - এ ইলেকট্রন সংখ্যা কত, এটা আমাকে চাই নাই, চাইছে হচ্ছে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা। যদি ইলেকট্রন সংখ্যা হইতো তাহলে হ্যাঁ আমরা বুঝতাম যে অক্সিজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যাও 8, আর দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 - এ পরিণত হয়েছে, মানে অ্যানায়নে পরিণত হয়েছে। তার মানে 8টার সাথে 2টা ইলেকট্রন অ্যাড হয়েছে, অর্থাৎ 10টা ইলেকট্রন। কিন্তু ইলেকট্রন সংখ্যা তো চাই নাই, যদি ইলেকট্রন সংখ্যা চাইতো তাহলে 10 হইতো। যেহেতু প্রোটন সংখ্যা চাইছে, এটা একটা ট্রিক্স করছে তারা, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এইখানে যেই অক্সিজেনের আলটিমেটলি যে প্রোটন সংখ্যা ওইটাই হবে, অর্থাৎ 8 হবে। ঠিক আছে, কি হবে? 8 হবে। আর যদি ইলেকট্রন সংখ্যা চাইতো তাহলে হয়তো, ইলেকট্রন সংখ্যা চাইলে কি হইতো? ইলেকট্রন সংখ্যা চাইলে হইতো হচ্ছে 10। ঠিক আছে, বি কেয়ারফুল, কেয়ারফুল থাকতে হবে। ওকে, ভুল করা যাবে না। অলওয়েজ এমনভাবে অ্যাপ্রোচ করবে, এমনভাবে রাফ করে, এমনভাবে হচ্ছে দেখা যাচ্ছে মাথা খাটিয়ে এগুলো আনসার করবে যাতে সবগুলোই তোমরা একুরেটলি আনসার করতে পারো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে পরেরটায় আমি যাচ্ছি। পরেরটা তো একদম ইজি একটা প্রবলেম, বাচ্চাদের প্রবলেম। সেটা বলছে যে 3517 ক্লোরিন, এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এর মৌলের নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু আমরা কি জানি, যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, মানে যাই পারমাণবিক সংখ্যা তাই প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা তাহলে কত হয়? ভর সংখ্যা হচ্ছে 35, প্রোটন সংখ্যা হচ্ছে -17, দ্যাট মিন্স ইকুয়ালস টু 18। বাচ্চাকালের প্রবলেম। আর একটা দিছে, এইটা হচ্ছে ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, মুখে মুখে কিন্তু করা যায়। 26 না, অথবা 56 হবে, 30 হইলে হবে। তাহলে এটার আনসার কত? এটা কি, এটা হচ্ছে একদম ইজি প্রবলেম। পরমাণু নিউট্রন সংখ্যা কত? চিটাগং বোর্ড 19 সালে আসছে। আচ্ছা, একদম ইজি। কত এটা আনসার? অনেক ইজি একটা কোশ্চেন দিছে, ভালো, তাই অনেক, মাশাআল্লাহ। তাহলে এখানে হচ্ছে 30। ওকে, আচ্ছা 20 নম্বর যে কোশ্চেনটা আমাদের বলছে, এখানে বলছে যে অ্যালুমিনিয়াম 3+, এটা কি, এটা একটা ক্যাটায়ন, আয়নে কতটি প্রোটন আছে? তো এই কোশ্চেনটাতে একটু ট্রিক্স দিছে, যে কোনো সময় আমরা ভুল করে ফেলতে পারি। একজন দেখেই বলবে যে এটা হচ্ছে যে 10টা, কারণ কি? কারণ হচ্ছে 13টা ইলেকট্রন ছিল, মানে প্রোটন যেহেতু 13টা, মানে পারমাণবিক সংখ্যা 13, মানে প্রোটন সংখ্যা 13টা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও তাহলে 13টা। আর যেহেতু ধনাত্মক আয়ন, মানে 3টে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে, তার মানে ইলেকট্রন 10টা। কিন্তু আমরা যদি তো কোশ্চেনটা খুব ভালোভাবে দেখি, আমাদের কিন্তু চাই না ইলেকট্রন, আমাদেরকে চাইছে প্রোটন। প্রোটন চাইছে, তাহলে প্রোটন যেহেতু চাইছে, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে প্রোটন সংখ্যা কয়টা। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। কত? 13। ঠিক আছে, যেহেতু 13 সেহেতু এখানে আমরা কি হবে, সেহেতু এখানে এই আয়নে প্রোটন সংখ্যা হবে 13টা। ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা 13ই থাকবে। কিন্তু যদি ইলেকট্রন সংখ্যা চাইতো তখন আমাদের কয়টা হইতো? 3টে ইলেকট্রন চলে যেত, অর্থাৎ 10টা হইতো। ঠিক আছে, তারপর 19, এটা কি, এটা হচ্ছে যে 19, এটা হচ্ছে ভর সংখ্যা, ফ্লোরাইড আয়নটিতে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, এখানে দেখো, এখানে আমাদের আবার ইলেকট্রনের ব্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে ফ্লোরিন যে আছে, ফ্লোরিনের এই ভর সংখ্যা তো আমাদের লাগতেছে না, আমাদের দেখতে হবে যে পারমাণবিক সংখ্যা কত। কারণ আমরা জানি যে একটা পরমাণুর যে কয়টা প্রোটন সংখ্যা থাকে, ঠিক সেই কয়টা কি, মানে আমরা জানি যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যেটা, সেই পারমাণবিক সংখ্যাই মূলত এই পরমাণুটার প্রোটন সংখ্যা। আর ঠিক যেই কয়টা প্রোটন থাকে পরমাণুর, মানে বাইরে যে শেলগুলো থাকে, তোমরা বড় হয়ে পাবো হচ্ছে অরবিটাল। কথা হচ্ছে যে সোজা কথা, ইলেকট্রনগুলো অরবিটালে ওই সেম অ্যামাউন্টেই থাকে, মানে প্রোটন আর ইলেকট্রন সেম থাকে। আর প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কি, পরস্পর সমান এবং বিপরীতধর্মী। এই কারণে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, হোয়াটএভার। তখন আমাদের মেইন বিষয় যেটা, ফ্লোরিন যে আছে, এর পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি কত, 9। তাহলে তার মানে 9টা প্রোটন আছে। যেহেতু 9টা প্রোটন, মানে পারমাণবিক সংখ্যা 9, মানে প্রোটন 9টা, তার মানে ইলেকট্রন সংখ্যাও কত? ইলেকট্রন সংখ্যাও 9। ঠিক আছে,
আর কথা হইলো এই ফ্লোরিন যে আছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে এর ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়েছে। যেহেতু ইলেকট্রন ছিল 9টা, মানে 9টা প্রোটন, তাহলে ইলেকট্রনও 9টা যেহেতু ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এখন এই আয়নটিতে ইলেকট্রন হয়ে যাবে কত, 9 আর 1 9 + 1 অর্থাৎ 10টা। আলটিমেটলি কয়টা হবে, 10টা। তাহলে আনসার হবে 10। ঠিক আছে, আচ্ছা, তো এটা না হয় আমরা বুঝলাম। এরপরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে বি কেয়ারফুল, অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত। এই যে এখন আমাদের বলছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত। কোশ্চেনটা কোথায় আসছে, এমবি মানে ময়মনসিংহ বোর্ড, খুব সম্ভবত ময়মনসিংহ বোর্ড 21 আসছে। অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত। তো কথা হচ্ছে এখন অ্যালুমিনিয়াম আমাদের দেখতে হবে যে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 13, তার মানে ইলেকট্রনও থাকবে ওই সেম পরিমাণ অর্থাৎ 13টা। আর আমরা দেখতে পাচ্ছি যে 3টে ইলেকট্রন ছাইড়ে দিয়ে 3+ পরিণত হয়েছে, মানে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে। কয়টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, 3টা, এই জন্যই তো অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়েছে। তাহলে ছিল ইলেকট্রন 13টা, 3টে ইলেকট্রন ছাইড়ে দিছে বা ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, ইলেকট্রন অবশিষ্ট থাকবে হচ্ছে 10টা। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই আয়নে 10টা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আর এর আগে এই কোশ্চেনে ছিল প্রোটন সংখ্যা কয়টা। প্রোটন সংখ্যা তো আর এটা তো আর ত্যাগ হচ্ছে না, ত্যাগ হচ্ছে বা স্থানান্তর হচ্ছে ইলেকট্রন। প্রোটন তো ওর মতোই আছে, নিউক্লিয়াসে পরমাণুর। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এরপর যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে ক্রোমিয়াম 3+ আয়নে, গভীর মনোযোগ দাও তোমরা, বলছে আমাদের ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে। ঠিক আছে, এটাও এই সেম টাইপেরই, ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, ক্রোমিয়াম 3+ যে আয়ন, মানে ক্রোমিয়াম 3+ যে আয়নটা, ঠিক আছে, এই ক্রোমিয়ামের আমাদের বুঝতে হবে যে এদের পারমাণবিক সংখ্যা কত, বা পারমাণবিক সংখ্যা হলো 24। তাহলে পারমাণবিক সংখ্যা যদি ক্রোমিয়ামের 24 হয়, তার মানে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ ক্রোমিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 24। তাইলে ইলেকট্রন সংখ্যাও হবে 24। ঠিক আছে, আর আমরা দেখতেছি কি যে 3টে ইলেকট্রন কি হয়েছে, 3টে ইলেকট্রন ত্যাগ করছে। 3টে ইলেকট্রন কি করছে, 3টে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 3টে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। যেহেতু 3টে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ছিল 24টা, 3টে ইলেকট্রন ত্যাগ করছে বা ছেড়ে দিছে, তাইলে ইলেকট্রন এখন থাকবে কয়টা, 21টা। তো এইটাই হচ্ছে ব্যাপার। তাইলে ক্রোমিয়াম 3+ আয়নে ইলেকট্রন হচ্ছে 21টা। কয়টা, 21টা। ওকে, একইভাবে ক্যালসিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে ক্যালসিয়ামের আমরা সবাই জানি কি, ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 20টা। ঠিক আছে, তার মানে কি পারমাণবিক সংখ্যা 20 মানে প্রোটন সংখ্যা 20। তার মানে ইলেকট্রন সংখ্যাও 20, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। আর 2টা ইলেকট্রন চলে গেছে, 2টা ইলেকট্রন চলে যায় ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে আলটিমেটলি ইলেকট্রন থাকবে কয়টা, ইলেকট্রন থাকবে হচ্ছে 18টা। কয়টা থাকবে, 18টা। তো আমরা আশা করতেছি যে এগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 25 নম্বর কোশ্চেনটা কোথায় আসছে, রাদারফোর্ড মডেল অথবা সৌর মডেল অথবা সোলার সিস্টেম মডেল কবে প্রদান করেন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে আসছে। তো কথা হচ্ছে যে আমাদের বই রিডিং করতে হবে, মেইন বুক আমাদের খুব ভালোভাবে রিডিং করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার, এটা মাস্ট। সেটা কেমিস্ট্রি হোক, সেটা ফিজিক্স হোক, এমসিকিউতে ভালো করার জন্য মেইন বুক অবশ্যই রিডিং দিতে হবে। ঠিক আছে, বুঝে বুঝে রিডিং দিতে হবে, যতটুক ম্যাক্সিমাম বোঝা যায়। ঠিক আছে, তো কথা হচ্ছে যে রাদারফোর্ডের যে মডেলটা, এটাকে সোলার সিস্টেম মডেলও বলে বা সৌর মডেলও বলে। ঠিক আছে, আমরা যারা বই রিডিং দিচ্ছি এটা তো আমাদের একদম মানে ভাজা ভাজা করা হয়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এটা কত সালে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 1911 সালে। রাদারফোর্ড সাহেব দিয়েছে হচ্ছে 1911 সালে। আর তার স্টুডেন্ট বিজ্ঞানী বোর, পরের কোশ্চেনই আসছে, বোর পরমাণু মডেল কত সালে দিছে, এটা যশোর বোর্ড 2024 আসছে, সেটা হলো 1913 সালে। কত সালে, 1913 সালে। ঠিক আছে, এরপর বলছে যে কোন বর্ণালী, আমাদের বলা হয়েছে যে কোন বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গভীর মনোযোগ দাও। কোন বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। বইয়ে লাইন দেওয়ার মাস্ট কথা, সেটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু আছে, 1 ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত পরমাণু আছে, তারা এই বর্ণালী কি বোর বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। সাপোজ হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন, কারণ আমরা জানি কি হাইড্রোজেনে আমরা জানি হচ্ছে এই যে 1 হাইড্রোজেন। তাহলে এখানে যেহেতু প্রোটন সংখ্যা একটা, তার মানে ইলেকট্রন সংখ্যাও একটা। ঠিক আছে, তার মানে একটা ইলেকট্রন আছে, তার মানে এ হচ্ছে কি দিবে, এ হচ্ছে এই বর্ণালী দিবে। একইভাবে মানে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালী দিবে। একইভাবে আমি যদি বলি যে হিলিয়াম প্লাস
আচ্ছা হিলিয়ামে যেহেতু প্রোটন 2টা, পারমাণবিক সংখ্যা 2 মানে প্রোটন 2, তার মানে ইলেকট্রন 2টা, তাহলে একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে ইলেকট্রন থাকে কয়টা? একটা। আর আমরা জানি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সমূহ কি দেয়? এই বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালী দেয়, ঠিক আছে, মানে বর্ণালী ব্যাখ্যা করা যায়, তার মানে হিলিয়াম প্লাসও ব্যাখ্যা করা যাবে। একইভাবে আমি যদি বলি লিথিয়াম 2 প্লাস, অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়াম কত? 3, পারমাণবিক সংখ্যা 3 মানে প্রোটন সংখ্যা 3, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 3। তো 2টা ইলেকট্রন যদি চলে যায় তাহলে আলটিমেটলি একটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন যেহেতু থাকে তাহলে এইটাও এক ইলেকট্রন বিশিষ্ট একটা আয়ন, মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। এই বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীর এই ব্যাখ্যা দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এরা মূলত দিবে। আমি আশা করতেছি এগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপর বলছে যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত। এখানে কিন্তু বলে নাই যে আয়রনের পারমাণবিক ভর কত, এখানে বলছে আয়রনের পারমাণবিক সংখ্যা কত। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, সেটা আমরা সবাই জানি যে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26 বা 26, ঠিক আছে। এটা তো আমাদের মুখস্থ, 30 পর্যন্ত মুখস্থ রাখা লাগবে মাস্ট। এটা আমি থিওরি ক্লাসে বলছিলাম যে 30 পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, সেটা কত? সেটা হচ্ছে 26। কোশ্চেনটা আসছিল যশোর বোর্ড 2016-তে, ঠিক আছে। আমি আশা রাখতেছি যে তোমরা এতটুকু সময় লিখে ফেলার কথা। আচ্ছা 29 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে এখানে আমাদের বলছে যে 5f অরবিটালের ক্ষেত্রে n+l এর মান কত, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে এই যে 5f যে আছে, 5f, তো এটা কি? এটা হচ্ছে যে সহকারী, মানে তোমাদের তো এখন কোয়ান্টাম সংখ্যা নাই, তোমরা মনে করবে যে এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এত জটিলতায় না যাওয়ার দরকার নাই, তোমরা মনে করবে যে এটা হচ্ছে n আর এটা হচ্ছে l, ঠিক আছে, অর্থাৎ n+l এর মান। তাহলে n কোনটা? n হচ্ছে এই যে শুরুটা হচ্ছে n, আর পরেরটা কি? পরেরটা হচ্ছে l। আচ্ছা, তো n এর মান যেটা দেওয়া থাকে ওইটাই, মানে শুরুর যেটা দেওয়া থাকে ওইটাই, অর্থাৎ n এর মান এখানে কত? n এর মান এখানে হচ্ছে 5, আর l এর মানটা, আর n+l, তো l এর মানটা কেমনে কাউন্ট করব? l এর মান কাউন্ট করব হচ্ছে একদম, আমরা জানি যে মানে আমরা জানি যে SPDF, ঠিক আছে। তো s এর জন্য 0, s এর জন্য 0, মানে শুরুর যেটা ওটার জন্য 0, SPDF, তাহলে শুরুর জন্য 0, তাহলে 0 আগে এখানে চলে আসি f। আচ্ছা SPDF, f পর্যন্ত আসছি, তাহলে s এর জন্য 0, এইভাবে আমরা হাতে গুনতে পারি 0 1 2 3, তাহলে এখানে l এর মান আসবে হচ্ছে 3। তাহলে আলটিমেটলি আমাদের n+l এর মান আসবে হচ্ছে 5+3, দ্যাট মিনস 8। তো এটার আনসার হবে হচ্ছে 8। তাহলে যদি বলে 5f অরবিটালের ক্ষেত্রে n+l এর মান কত, তাহলে 5f অরবিটালের ক্ষেত্রে n+l এর মান হবে হচ্ছে আমাদের 8। ওকে, ঠিক আছে, আমি একবার চেক করতেছি। হ্যাঁ ঠিক আছে, 8। পরের কোশ্চেনটাতে বলছে যে একই রকম কোশ্চেন, যে উপশক্তি স্তর 4d এর জন্য n+l এর মান কত। তাহলে 4d, ঠিক আছে, 4d। হ্যাঁ 4d এর ক্ষেত্রে কি হবে? 4d এর ক্ষেত্রে আমরা এই যে দেখতেছি n+l, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে n কোনটা? n হচ্ছে এই যে শুরুর যেটা আছে ওটা হচ্ছে n। তোমরা বড়ই পড়বে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো হচ্ছে তোমাদের বড় লেভেলের জন্য। আপাতত তোমরা জাস্ট নরমালি বুঝো, ঠিক আছে। শুরুরটা কি? শুরুরটা হচ্ছে n। তাহলে n যদি হয়, আর পরেরটা কি? পরেরটা হচ্ছে l, এটা হচ্ছে l। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে হবে আমাদের n এর মান হবে হচ্ছে 4, আর d এর জন্য কিভাবে হবে আমি দেখাই দিচ্ছি। আর l এর মান হবে হচ্ছে এই যে d এর জন্য, l এর মান মানে এই যে ওই মানে সহকারী যেগুলা কোয়ান্টাম সংখ্যাগুলা এদের জন্য, অর্থাৎ উপশক্তি স্তরগুলোর জন্য এই যে d যে আছে SPDF, তো এদের জন্য এইভাবে হয়, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে SPD, মানে আমার যেটা লাগবে s থেকে শুরু করব, SPD শুরুরটাকে আমরা 0 ধরবো, তাহলে 0 1 2, মানে d তে যখন আসছি তখন 2 তে শেষ হয়েছে, তার মানে আমাদের l এর মান হবে 2। তাহলে আলটিমেটলি এখানে আমরা বলতে পারি হচ্ছে 4d এর জন্য n+l এর মান কত হবে? 4d এর জন্য n+l এর মান হবে 4 + 2, দ্যাট মিনস 6। এটা হলো আনসার। আমি একবার চেক করতেছি ঠিক আছে কিনা। 6, হ্যাঁ আনসার ঠিক আছে। পরের কোশ্চেনটা হচ্ছে যে কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। আচ্ছা, অরবিটালের শক্তি নির্ধারণ করে মূলত n+l এর মান দ্বারা। বইয়ে ডিরেক্টলি তোমরা অবশ্যই, আমি বলছি মেইন বুক ভালোভাবে সকল চ্যাপ্টার রিডিং করা থাকা লাগবে, ঠিক আছে। তো n+l এর মান দ্বারা মূলত হচ্ছে
এন প্লাস এল এর মান, এইটার সমষ্টিগত মান যদি কম হয় তাহলে ওই অরবিটালের শক্তি কম, আর যদি সমষ্টিগত মান বেশি হয় তাহলে ওই অরবিটালের শক্তি বেশি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা শক্তিটা তাহলে মেজার করি। এই যে 3D আছে, তাহলে এটা এখন তো আমরা ডিরেক্টলি পারি, 3 এর জন্য 3 আর ডি এর জন্য কি এসপিডি 0 1 2, তাহলে এখানে 3 + 2 দ্যাট মিনস এটা হচ্ছে 5, এটার মান হচ্ছে 5। আচ্ছা 4p এর জন্য এখানে 4 এর 4 আর এসপি মানে 0 1 1 দ্যাট মিনস এখানে হচ্ছে 5। ওকে, এটাও 5। 5s এর জন্য এখানে 5 আর এস এর জন্য এস এর জন্য তো শুধু এস, অর্থাৎ প্রথমটা 0 দিয়ে শুরু হয়, দ্যাট মিনস 0, 5 + 0 আলটিমেটলি 5। ওকে, তারপর লাস্টেরটা কি, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে এখানে 4 আর এফ এর জন্য এসপিডিএফ মানে 0 1 2 3, 4 + 3 দ্যাট মিনস 7। তাহলে কথা হচ্ছে শক্তি অপেক্ষাকৃত কম হবে কার, যার এন প্লাস এল এর মান কম। এখন তো দেখতেছি এন প্লাস এল এর যে মান কম সবগুলোই 5 আছে, তাহলে সবগুলোই যদি এন প্লাস এল এর সমষ্টিগত মান 1 হয় তখন প্রধান শক্তি স্তরের মান যার কম, অর্থাৎ এন এর মান যার কম, এন এর মান তুলনামূলক সবচেয়ে কম যার, ওই অরবিটালটার শক্তি সবচেয়ে কম হবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে 5 5 5 আছে মানে 555, এই 555 এর মধ্যে কার হচ্ছে এন এর মান সবচেয়ে কম, সেটা হচ্ছে 3D এর এন এর মান সবচেয়ে কম। তাহলে এটার আনসার হবে 3D। এটার আনসার কি হবে, এটার আনসার হবে হচ্ছে 3D। এটা হলো রাইট আনসার। আমি একবার চেক করতেছি, হ্যাঁ আমাদেরটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে পরে যে কোশ্চেনটা সেটা বলছে যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো এখানেও এই সেম কনসেপ্ট, সেটা হচ্ছে এন প্লাস এল এর মান দ্বারা আমরা মূলত অরবিটালের শক্তিটা মেজার করি, পরিমাপ করি। ঠিক আছে, এবং এন প্লাস এল এর মান যার কম অর্থাৎ কম শক্তি সম্পন্ন যে অরবিটাল সেগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর তুলনামূলক বেশি শক্তি সম্পন্ন যে অরবিটাল সেগুলোতে ইলেকট্রন পরে প্রবেশ করে। তাহলে আমাকে অরবিটালের শক্তিগুলো আগে বের করতে হবে, তো আমরা বের করি এন প্লাস এল এর মান দিয়ে। তাহলে এটা 5 + 0 আলটিমেটলি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 প্লাস এসপিডি অর্থাৎ 0 1 2 এটা হচ্ছে 7, এটা হচ্ছে কি 4 প্লাস এসপি মানে 0 1 অর্থাৎ এটা হচ্ছে 5, এটা কি 4f মানে এসপিডিএফ 0 1 2 3, তার মানে 4 + 3 মানে 7। তাহলে সবচেয়ে কম কার, এটাও 5 এটাও 5, তাহলে দেখতে হবে যে দুইটাই যেহেতু 5 তাহলে দেখতে হবে যে কার এন এর মান কম, 4p এর এন এর মান কম, 4p এর এন এর মান কম, তাহলে 4p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। হ্যাঁ আমাদের ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের 33 নম্বর যে প্রবলেমটা বলছে, এখানে বলছে যে ফেরাস মানে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করতে দিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016-তে আসছে। তো আমি প্রথমে আয়রনের যদি করি, আয়রন হচ্ছে আমরা জানি কত, আয়রন হচ্ছে 26, তার ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হইলো 18টা হয়েছে, দেন হচ্ছে 4s2 কয়টা হয়েছে 20টা হয়েছে, তাহলে 3d6। তাহলে এখন কোশ্চেন হইলো ইলেকট্রন যাবে কিন্তু লাস্ট শেল থেকেই। ঠিক আছে, ইলেকট্রন যাবে শেষ শেল বা লাস্ট শেল থেকেই কিন্তু যাবে। ঠিক আছে, তাইলে আয়রন 2+ এরটা কি হবে, দেখো আমাদের আনসার হচ্ছে এইটা, আয়রন 2+ এরটা হবে হচ্ছে এই লাস্ট শেল থেকে 4s2 চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট 3d6, এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এবার বলছে যে আয়রন 3+ এর আয়রনের এম শেলে মানে এটা কি ফেরিক, আচ্ছা ফেরিক আয়ন, আচ্ছা আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান আছে, ভালো একটা কোশ্চেন। তাহলে এখন আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসটাকে আমরা করি, তারপর বাইর করতেছি আয়রন 3+, এইটা দেখে দেখি করি 1s2 2s2 2p6 তিনটে ইলেকট্রন চলে গেছে, 3s2 এখানে না হয় 3p6 এখানে না হয় কি ছিল 3d6, কিন্তু এখানে তো 3d6 হবে না, কারণ এখানে 26 থেকে 2টা ইলেকট্রন চলে গেলে থাকে হচ্ছে 24টি ইলেকট্রন, বাট আয়রন 3+ এ তো আর 24টা না ইলেকট্রন, 3টা চলে গেছে, মানে 26 থেকে 3টা চলে গেছে অর্থাৎ 23টি ইলেকট্রন। তাহলে এখানে কি হবে 3d5। ওকে, তাহলে এম শেল এগুলো কি প্রধান শক্তি স্তর, কে এল এম এন এরা হচ্ছে প্রধান শক্তি স্তর, আর উপর শক্তি স্তর হলো কি এসপিডিএফ। তাহলে আমাদের ডিল হচ্ছে প্রধান শক্তি স্তর নিয়ে। ঠিক আছে, তাহলে এখন প্রধান শক্তি স্তরে এই এটা ধরলাম কে, তারপরে এটা হচ্ছে কি এল, আর এই যে 3 সহ যেটা এটা হচ্ছে এম। ঠিক আছে, তাহলে এম স্তরটা নিয়ে আমরা ডিল করতেছি, তাহলে কয়টা ইলেকট্রন আছে, এই যে এগুলো হলো ইলেকট্রন, 2টা 6 আর 2 8টা 8 আর 5 13টা, তাহলে আনসার হবে কত 13, আনসার হবে 13। একবার আমি আনসার মিলাচ্ছি, হ্যাঁ আনসার হবে 13, আমাদের আনসার হয়েছে আলহামদুলিল্লাহ।
দেন হচ্ছে হাইড্রোজেনের মোট আইসোটোপ কতটা, এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে। হাইড্রোজেনের মোট আইসোটোপ হচ্ছে 7টা। যদি মোট আইসোটোপ বলে তাহলে হচ্ছে 7টা। হাইড্রোজেনের মোট আইসোটোপ বললে, আমি আবারও বলতেছি, যদি বলে যে হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টা তাহলে হবে 7টা। এর মধ্যে প্রকৃতিতে 3টা পাওয়া যায়। কি কি? আমরা সাধারণত হাইড্রোজেন বলতে যেটা বুঝি সেইটা, অর্থাৎ 1 1 হাইড্রোজেন, অর্থাৎ ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, কোনো নিউট্রন নাই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, 2 1 ডিউটোরিয়াম। কোশ্চেনে আসতে পারে যে কোন হাইড্রোজেনের আইসোটোপের একটা নিউট্রন আছে, সেটা হচ্ছে ডিউটোরিয়াম। কিভাবে? এই যে দুইটা যদি ভর সংখ্যা হয়, একটা যদি প্রোটন সংখ্যা হয় 2 - 1, দ্যাট মিনস একটা নিউট্রন আছে। ঠিক আছে, আর লাস্ট বাট নট লিস্ট 3 1 ট্রিটিয়াম। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তোমরা দ্রুত তুলে নাও। দেন হচ্ছে আমি, আচ্ছা 36 নম্বর যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে। কোশ্চেনটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। তো এটা তো মাত্রই আমরা দেখে আসলাম যে ডিউটোরিয়াম যে আছে, ডিউটোরিয়াম মানে 2 1 ডি, অর্থাৎ হাইড্রোজেনের একটা আইসোটোপ ডিউটোরিয়াম। হ্যাঁ, এটি হচ্ছে হাইড্রোজেনের এই আইসোটোপটা। ডিউটোরিয়ামে এই যে ভর সংখ্যা যদি 2 হয়, প্রোটন সংখ্যা যদি 1 হয়, মানে পারমাণবিক সংখ্যা, তাহলে আমাদের 2 - 1, দ্যাট মিনস একটা নিউট্রন আছে। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিউটোরিয়াম। এটা হবে আনসার, ডিউটেরিয়াম। আর লাস্ট বাট নট লিস্ট আমাদের আজকে লাস্ট এমসিকিউ, সেটা হচ্ছে টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত। টেকনিশিয়াম 99 এটা কি? এটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, তো এটার লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। কতক্ষণ? 6 ঘন্টা। তোমরা যখন বইটা রিডিং করবে তখন দেখবে যে এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বইটা যখন বুঝে বুঝে, এখন তোমরা এই যে 37টা এমসিকিউ আমি করাইছি, এই 37টা এমসিকিউ যদি তোমরা বুঝে বুঝে খাতায় সবকিছু নোট ডাউন করে নাও, টোটাল ক্লাসটা মনোযোগ সহকারে করো, আর আমি এতক্ষণ যা কিছু লিখেই, মানে যা কিছু পড়াইছি সবকিছু যদি নোট ডাউন করে নাও, তাহলে এটা আমি মনে প্রাণে বিলিভ করি যে তোমাদের বইটা অনেক ইজি হয়ে আসবে ইনশাআল্লাহ। আর এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে বই মেইন বুকটা পুরোটা এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 3 নাম্বার চ্যাপ্টার থেকে বইটা রিডিং দিবে, শুরু থেকে শেষ পর্যন্ত বইটা রিডিং দিবে। ঠিক আছে, এরপর তোমরা, আমি যে এইচডব্লিউ দেবো, টেস্ট পেপার থেকে 150-র মতো এমসিকিউ করবে, 150টার মতো। দেখবে যে এই চ্যাপ্টারের একদম মানে সবকিছু নখদর্পণে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখন আমি এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউ গুলো লিখে নিবে। প্রথমে হচ্ছে সিডব্লিউ এর পড়া রিভিশন, ঠিক আছে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন বুক বুঝে বুঝে একবার রিডিং, এটা মাস্ট। এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই মেইন বুক রিডিং দিতে হবে। মেইন বুক বুঝে বুঝে একবার রিডিং যথেষ্ট। এইটা করতে সাপোজ ম্যাক্সিমাম 30 মিনিট, এখনই তোমরা এটা একবার রিভিশন দিয়ে নেবে সিডব্লিউ এর পড়াটা। এইটা করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর হচ্ছে 150 এমসিকিউ করতে 1.5 ঘন্টা। 3 ঘন্টায় দেখা যাচ্ছে যে টোটাল চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 3 ঘন্টা লাগবে না, 150টা এমসিকিউ করতে ওখানে 1 ঘন্টা, এখানে যদি আধা ঘন্টা লাগে, আর এইখানে হচ্ছে একবার বুঝে বুঝে রিডিং দিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আর হচ্ছে হ্যাঁ ওখানে 150 1 ঘন্টা। ঠিক আছে, তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 3 ঘন্টায় এমসিকিউ টোটালটা কমপ্লিট হলে ইনশাল্লাহ রিটেনেরও দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে অনেক টপিক হচ্ছে কি রিটেনের জন্য দেখা যাচ্ছে অনেক কিছু রিভিশন হয়ে যায়। ঠিক আছে, ওগুলো কাজে লাগে, যেমন জ্ঞান অনুধাবন বিভিন্ন কাজে লাগে। ঠিক আছে, তো আমি হচ্ছে লাস্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লাস্টেরটা টেস্ট পেপার বা মেডিজি থেকে, টেস্ট পেপার বা মেডিজি থেকে প্রিভিয়াস ইয়ার্স মানে বিগত বছরগুলোর, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার্সের বোর্ডে আসা 150টা এমসিকিউ এইচডব্লিউ করা। এই হচ্ছে তোমাদের ওয়ান শট এমসিকিউর আজকের চ্যাপ্টার 3 কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পর্যায় সারণী, ওয়ান শট এমসিকিউ পর্যায় সারণী কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমরা ওখানে যে আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচের এখন তো ওয়ান শট এমসিকিউ চলতেছে, প্লাস পাশাপাশি ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। প্লাস কেমিস্ট্রির হচ্ছে সাজেশন ভিডিও ওয়াইজ একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে 8 নাম্বার যে চ্যাপ্টারটা। ঠিক আছে,
খুব সম্ভবত রসায়ন শক্তি এরকম একটা মানে ব্যাটারি বা এই জাতীয় ব্যাপার নিয়ে ডিল হয়। তো এগুলো খুবই সহজ চ্যাপ্টার, ঠিক আছে। তো ওটা সহ হচ্ছে আমি বিস্তারিত যা কিছু লাগে তোমাদের আমি যেটা তোমাদেরকে কথা দিছিলাম যে তোমাদের এ প্লাসের জন্য যা কিছু সাজেশন এবং এই রিলেটেড যা কিছু তোমাদের হচ্ছে পড়ানো লাগবে এ প্লাস এনশিওর করার জন্য ইনশাআল্লাহ, তার সব কিছুই হচ্ছে যে আমি তোমাদেরকে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে, খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি সকল কিছু কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা রাখতেছি আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকে এই সময়টাকে নিজেদের বেস্টভাবে কাজে লাগাবে। আর তোমরা প্রত্যেকেই যে যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন তোমরা প্রত্যেকে একটা ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।